মুর্শিদাবাদ একই সাথে বাংলার গৌরব ও ট্র্যাজেডির ইতিহাস। মুর্শিদাবাদ কেবল একটি শহরই নয়, এটি বাংলার বীরত্ব, ষড়যন্ত্র এবং রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। আজ এটি একটি জেলা শহর হলেও এর অলিতে গলিতে আজও নবাবী আমলের আভিজাত্য এবং ইতিহাসের করুণ দীর্ঘশ্বাস অনুভব করা যায়। এখানে লেখা রয়েছে প্রকৃতি তীর্থ মুর্শিদাবাদ। আমরা এখন চলে এসেছি মতিঝিলে। এই এখন বাজে হচ্ছে 5:20, কিন্তু এখানে অন্ধকার নেমে এসছে শীতকাল বলে, এবং এই মতিঝিলের দরজা এখন আলো পড়েছে। এখানে দেখতে ভীষণ সুন্দর লাগবে আলো পড়ার জন্য। এটা হলুদ আলো, এখানে একটা মায়াজাল সৃষ্টি করেছে। এটা মতিঝিলের ট্যুরিজম প্রপার্টি লালবাগে। এই মতিঝিল খোলার সময় হচ্ছে মার্চ থেকে সেপ্টেম্বর মাস সকাল 11টা থেকে রাত্রি 6টা, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস 11টা থেকে রাত্রি 7টা পর্যন্ত। সোমবার বন্ধ থাকে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর 5 বছরের নিচে কোনো প্রবেশ মূল্য লাগে না। নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ও সিরাজের মাসি ঘসেটি বেগমের সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই মতিঝিল। মতি শব্দের অর্থ মুক্ত এবং ঝিল শব্দের অর্থ হল বড় জলাশয়। কথিত আছে এই ঝিলের স্বচ্ছ জলে মুক্ত চাষ হতো বলে এর নাম হয়েছিল মতিঝিল। 1740-এর দশকে নবাব আলীবর্দী খাঁর জামাতা ও ঘসেটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান এই হ্রদ ও সংলগ্ন বাগানটি তৈরি করেন। হ্রদের পাশে নবাব একটি সুন্দর প্রাসাদ তৈরি করেছিলেন, যা গৌড়ের ধ্বংসাবশেষ থেকে আনা কালো পাথর দিয়ে নির্মিত হওয়ায় খং-ই দালান বা পাথরের প্রাসাদ নামে পরিচিত ছিল। নওয়াজিসের মৃত্যুর পর তার স্ত্রী ঘসেটি বেগম এখানে বসবাস করতেন। পরবর্তীকালে এখানেই সিরাজকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে এই জায়গাটি পরিণত হয়েছিল। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের কাছ থেকে এই প্রাসাদ দখল করেন এবং প্রচুর ধনরত্ন বাজেয়াপ্ত করেন। পলাশী যুদ্ধের পর লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস এবং জন সোট এর মতো ব্রিটিশ কর্তারা বিভিন্ন সময়ে এখানে বসবাস করেছেন। সেই কারণে একে একসময় কোম্পানি বাগও বলা হতো। আজ থেকে প্রায় 250-300 বছর আগের মতিঝিলের সেই ঐতিহাসিক প্রাসাদ এখন আর নেই। মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, তাই ক্ষমা করেনি তাদের, যাদের জন্য একসময় বাংলা তথা ভারতের ভাগ্যাকাশে ঘনিয়ে এসেছিল পরাধীনতার কালো মেঘ। বণিকের মানদণ্ড রূপ নিয়েছিল শাসকের রাজদণ্ডে। ভারত মাতার অঙ্গে উঠেছিল পরাধীনতার শৃঙ্খল। তাই মতিঝিলের সেদিনের সব কিছুই আজ নিঃশেষ। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার মতিঝিলকে কেন্দ্র করে একটি ইকো ট্যুরিজম পার্ক গড়ে তুলেছে। পর্যটকদের কাছে এখন এটি মুর্শিদাবাদের অন্যতম প্রধান আকর্ষণ, যার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। সন্ধ্যায় এখানে লেজার শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার কিছুটা অংশ আপনাদের কাছে আমি তুলে ধরব, তবে এখন নয়, একটু সন্ধে হোক তখন সেটা দেখাবো, তবেই সেটা ভালো লাগবে। যেটা আগে বলেছিলাম, এই ট্যুরিস্টের জন্য কটেজ এখানে রয়েছে। এগুলো অনলাইনে বুকিং করে এখানে থাকবার ব্যবস্থা আছে। আপনি অনলাইনে বুকিং করে এই কটেজগুলোতে থাকতে পারেন।
মতিঝিল খুবই সুন্দর জায়গা। এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। এখানে যখন ঘুরে বেড়াবেন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আমি তো বলবো যে অবশ্যই মুর্শিদাবাদে আসলে এই জায়গাটায় আসুন এবং দেখে যান। মতিঝিলের ভেতরটা আসলে খুব সাজানো গোছানো, প্রচুর গাছপালা ভর্তি। আর মতিঝিলের এরিয়াটাও বিশাল বড়। আমি এই মতিঝিলের শেষের দিকে যাচ্ছি, শেষের দিকে গিয়ে আবার আপনাদের দেখাবো। এই এদিকে রয়েছে গোলাপ বাগান, গোলাপ ফুটে রয়েছে, তবে খুব একটা বড় নয়, খুব ছোট ছোট গোলাপ ফুটে রয়েছে এখানে প্রচুর গোলাপের গাছ, কিন্তু ভেতরে ঢোকা নিষেধ। এই বাইরে থেকেই দেখাচ্ছি, প্রচুর গোলাপ ফুটে রয়েছে, তবে বেশি বড় নয়, খুব ছোট ছোট গোলাপ ফুটে রয়েছে। এটা হচ্ছে মতিঝিলের গোলাপ বাগান। এখানকার স্থানীয় লোকজন প্রচুর আসে এখানে। এই জায়গাটা বিকেলবেলা ঘোরবার পক্ষে খুবই আদর্শ জায়গা। এখানে প্রচুর অক্সিজেন, যেহেতু প্রচুর গাছপালা রয়েছে তাই প্রচুর অক্সিজেন এখানে রয়েছে। এখানে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ঘোরার পক্ষে খুবই আদর্শ জায়গা। এই জায়গাটায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমি আপনাদের পরে দেখাবো লাইট অ্যান্ড শো সাউন্ড। হাঁটছি তো হাঁটছি, হেঁটেই চলেছি, অনেকটা হেঁটে চলেছি, অনেকটা হেঁটে এলাম, কিন্তু একটুও ক্লান্তি বোধ হচ্ছে না। দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে হেঁটে চলেছি, অনেকটা হাঁটছি, হাঁটতে ভালোই লাগছে। দুদিকের মনোরম দৃশ্য মন প্রাণ সব কেড়ে নিচ্ছে। এরকম জায়গায় ঘুরতে আসলে আর না ভালো লাগে। আর প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে। সামনে একটা বিশ্ব বাংলার লোগো রয়েছে, আর জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে। সামনেই বিশ্ব বাংলার লোগো, আর বেশ সুন্দর করে পার্কটা সাজানো আছে। এই এখানে লেখা আছে বিশ্ব বাংলা কেন্দ্র। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, আরেকটু সামনের দিকে এগিয়ে দেখবো কি আছে না আছে। এই সামনে এই দিকটায় রয়েছে চিলড্রেন পার্ক, বাচ্চাদের খেলনার বিভিন্ন ব্যবস্থা করা আছে, দোলনা, তারপর ওই স্লিপ খাওয়া, এরকম অনেক কিছু আইটেম এখানে রয়েছে ছোটদের জন্য, তারা এখানে এনজয় করতে পারবে। এই হচ্ছে চিলড্রেন পার্ক মতিঝিলের। ওই দূরে দেখা যাচ্ছে পাশ্চাত্য ঘরানা স্তম্ভ, ওই পেছনে যেটা দেখা যাচ্ছে ওইটাই। এই হচ্ছে শাং-ই দালান।
গৌড়ের ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত কালো পাথর দিয়ে সাংহি দালান প্রাসাদ 1740 সালে সিরাজের মাসি ঘসেটি বেগমের বসবাসের জন্য নির্মিত হয়, যিনি পরবর্তীকালে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন এবং ষড়যন্ত্রকারীদের অর্থ সাহায্যও করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার শাসনকালে এই প্রাসাদটি নবাবের দখল করা সম্পদের ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই সেই পলাশী যুদ্ধের ষড়যন্ত্রের পটভূমি। এটা হচ্ছে মতিঝিলের সিরাজউদ্দৌলার স্ট্যাচু। এটা মতিঝিলের একদম পেছন দিকে এই স্ট্যাচুটা রয়েছে। অনেকটা হেঁটে এসে তবে আপনি দেখতে পাবেন। ওয়ারেন হেস্টিংস, এটাই হচ্ছে ওয়ারেন হেস্টিংসের স্ট্যাচু। আর এই সামনে ওয়াচ টাওয়ার আছে, নজর মিনার। ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। মতিঝিল আমরা মোটামুটি দেখে নিলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, তবে তার আগে লাইট অ্যান্ড সাউন্ড শোটা একবার দেখে নেব। আমরা এখন আছি ইচ্ছাগঞ্জ ফেরিঘাটে। এই ইচ্ছাগঞ্জ ফেরিঘাট থেকে আমরা নৌকো করে ওপারটায় যাব, গঙ্গার ওপারটায়, এবং সেখানে যে স্পটগুলো আছে সেগুলো আমরা আজকে দেখে নেব। এই আপনার টোটোটাও পুরো উঠে যাবে এই বোটের ওপর। এই বোটটা এইটা, তাহলে ওদিকে আমরা এখন এই নৌকায় উঠছি।
বিশাল বড় নৌকা। এই দিকটায় চলে যায়, এদিকটায় রেলিং দিয়ে ঘেরা আছে, এই দিকটায় সবাই বসে আছে। হ্যান্ডেল তাকিয়ে দেখো কিন্তু কত দুঃখী মানুষ এ পৃথিবী, তাকিয়ে দেখো। এখানে রয়েছে সুজাউদ্দিনের সমাধি, মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিনের সমাধি এখানে রয়েছে। এই সমাধিটির শিলালিপি অনুসারে সুজাউদ্দিনের মৃত্যুর ঠিক 1 বছর আগে 1738-39 সালে নবাব সুজাউদ্দিন নিজেই এই সমাধিটি নির্মাণ করেছিলেন। এটি রশ্মিবাগ বা আলোর বাগান নামে এই এলাকায় অবস্থিত। ওই যার আছে ওদেরকে, ক্যাপ্টেনকে বলুন, আমাদের যে লিডার তাকে বলুন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের লালবাগে অবস্থিত রোশনীবাগ হল নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের তৈরি একটি ঐতিহাসিক বাগান ও সমাধিস্থল। 1728 থেকে 1739 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার নবাব সুজাউদ্দিন মির্জা মোহাম্মদ আলী তার শাসনকালে এই রোশনীবাগ বা আলোর বাগান তৈরি করেছিলেন। এই বাগানের মূল আকর্ষণ হল বাগানের কেন্দ্রে অবস্থিত নবাব সুজাউদ্দিনের সমাধি। বর্তমানে রোশনীবাগ একটি সংরক্ষিত এলাকা। এখানে পর্যটকদের আনাগোনা থাকলেও পরিবেশ খুবই শান্ত ও মনোরম। এই বাগানটি অনেকটা মোগল শৈলীর আদলে তৈরি। এটি বাংলার নবাবী আমলের স্থাপত্য ও সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই বাগানের ভেতরে একটি সুন্দর মসজিদ রয়েছে, যে ছবিটি আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি। এইখানে মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিনের সমাধি রয়েছে। এখন চলে এসেছি খোশবাগে। এটা হচ্ছে খোশবাগ। একটা গাইড করছেন স্যার, গাইড লেনে কি হাঁটাই, গাইড ছাড়া বুঝতে পারবেন না। এটাই মুর্শিদাবাদের মেন জায়গা, খোশবাগ, তাদের নবাবের সমাধি। তো আচ্ছা, আপনি তো আগে বাদ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলারের সমাধি এই খোশবাগে এখন এসেছি। এখানেও জুতো খুলে উঠতে হবে, এই নিচে জুতো রেখে আমরা উপরে ভেতরে যাব। নবাব আলীবর্দী খাঁ তার রাজত্বকালে ভাগীরথী নদীর তীরে এই সুন্দর বাগানটি তৈরি করেছিলেন এবং একে খোশবাগ বা সুখের বাগান নামে অভিহিত করেন। এখানে প্রধান সমাধিটি নবাব সিরাজদৌলার, যার পাশে তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম এবং নবাব আলীবর্দী খাঁর সমাধি রয়েছে। এছাড়া এই বাগান আলীবর্দী খাঁর মা ও অন্যান্য আত্মীয়দের কবরও রয়েছে। এই হচ্ছে খোশবাগ, খোশবাগান। এখানে তো সিরাজের এবং সিরাজের বংশধরদের সমাধি রয়েছে। 40 সালে এই জায়গাটিকে নির্মাণ করেছিলেন আলীবর্দী খাঁ সিরাজদৌল্লা দাদু। ইতিহাস এটাই বলছে।
তখনকার দিনে এই জায়গাটিতে 108 রকম গোলাপ ফুলের চাষ করতেন উনি। এই জায়গাটি গন্ধে সুগন্ধে পরিপূর্ণ থাকার জন্য এই জায়গাটির নাম রাখা হয়েছিল খুশবুবাগ। খুশবুবাগ থেকে বর্তমানে এই জায়গাটির নাম হচ্ছে এখন খোশবাগ। এই খোশবাগে সাহিত্য আছে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা এবং তার দাদু আলিবর্দী খাঁ থেকে শুরু করে তার ফ্যামিলি পুরোটাই ধরুন। এখানে মোট 34 জন ব্যক্তির কবর রয়েছে। তার ভিতরে 32 জনকে নৃশংসভাবে খুন করা হয়। আর এদের পরিবার থেকে 2 জন ব্যক্তি যারা স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, তার ভিতরে একজন সিরাজদৌল্লার বউ ছিলেন লুৎফান্নেসা, আর একজন হচ্ছে আলিবর্দী খান। বলি ফোন করেছে স্যার ইংরেজরা। কারণ আরেকটা বিষয় হচ্ছে এদের পরিবারটা যে এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কি করেছে? এই ক্ষতি অন্য কেউ করেনি, সিরাজদৌল্লার মাসি করেছিল, ঘসিটি বেগম। তো ঘসিটি বেগম তো একা ছিল না, ওনার পক্ষে একা সম্ভব না। তাতে জগৎ সেট ছিল, মির্জাফরের ছেলে মিরন থেকে শুরু করে রাজবল্লভ, রাজা কৃষ্ণচন্দ্র রায়, এরা সবাই ইনভলভ ছিল। আর এদের ষড়যন্ত্রের জন্য 1757 সালে 23শে জুন পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা হেরে যায়। হেরে যাওয়ার পর এদের পুরো পরিবার তখন ইংরেজদের হাতে মারা যায়, মানে ইংরেজদের কাজ। ওনারাই এই সমাধি ক্ষেত্র বানিয়েছে স্যার। এ হচ্ছে মূল ঘটনা। সর্বপ্রথম কবরটা দেখবেন সিরাজদৌল্লার নারীর কবর। এনার নাম সারিফুন্নেসা বেগম, আলিবর্দী খাঁ ওনার ওয়াইফের সমাধি ফার্স্ট। দ্বিতীয় নম্বর কবরটি দেখে নেবেন। তাদের তো একটা বউ ছিল না। হ্যাঁ, একটাই। হ্যাঁ? আলিবর্দী খাঁ একটাই। অবশ্যই ভালো, মেশিনটা কমপ্লিট ছিল না। তো দেখুন, দ্বিতীয় নম্বর কবরটা হচ্ছে ঘসিটি বেগম, সিরাজের মাসি, যে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটাই ঘসিটি বেগম স্যার। এর এখানে এই ঘসেটি বেগমের সমাধিতে আমরা দাঁড়িয়ে আছি। না না, এর ওখানেই তো যেত নামাজ পড়তে। এই ঘসিটি বেগম এর প্রাসাদ হচ্ছে নদীর ওই পার, হ্যাঁ। মতিঝিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। মতিঝিল হচ্ছে ষড়যন্ত্রের আকড়া। মতিঝিলে বসে ইনি ষড়যন্ত্র করেছিলেন সবাইকে নিয়ে। লাস্টে ইনার মৃত্যু হয়েছিল কোথায় দেখেন? ইনার মৃত্যু হয়েছিল বাংলাদেশ বুড়িগঙ্গাতে। এটাকে জলে ডুবিয়ে মেরেছিল মিরন। এই যে মির্জাফরের ছেলে। এটা সিরাজদৌল্লার মায়ের সমাধি, আমিনা বেগমের সমাধি। ওটা ঘসিটি বেগম। ঘটনা ঘটেছে দেখেন। সিরাজকে যখন মির্জাফরের ছেলে বন্দি করে রাখে, এনারা 17 জন দেখা করতে গিয়েছিল, কিন্তু ইংরেজরা ভাবলো এরাই সিরাজের আত্মীয় স্বজন, ভবিষ্যতে এরা দাবি দাবা করবে। তখন এদেরকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে ভালোবেসে যে খাবারটা দেওয়া হয়েছিল, সেই খাবারটিতে বিষ মেশানো হয়েছিল। এক রাত্রে নৃশংসভাবে মারা যায়। আদৌ কিন্তু এরা সিরাজের কোনো পরিবারের লোক ছিল না। এরা সিরাজদৌল্লাকে ভালোবাসতো, বাংলার নবাব বলে, তাই এরা দেখা করতে গিয়েছিল, এদেরকে মেরে ফেলেছিল। 17 জন। ওরা কিছু টাকা পয়সা ঘোষিত করে যে কেউ যদি সিরাজদৌল্লাকে ধরিয়ে দিতে ওনাদের সাহায্য করে, তখনকার দিনে তাকে 1001 টাকা স্বর্ণমুদ্র পুরস্কৃত করবে ওরা। যে নৌকোতে যাচ্ছিল সেই নৌকোওয়ালাই সিরাজদৌল্লাকে ধরে দিয়েছিল। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এটাই একটা প্রশ্ন, যে সে কিভাবে ধরা পড়ে গেল, যেহেতু ছদ্মবেশ ধারণ করেছিল। রাইট, উনি ওনার জুতোটা ভুল পাল্টাতে পারেননি, সে জুতোর জন্য ধরা পড়ে গেছিল। এবং আমরা এখন বর্তমান সেই কবরটার সামনেই এসে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে সেই দানসা ফকিরের কবর যে ধরে দিয়েছিল, মানে ওইটা হ্যাঁ, গাছতলাটা। গাছতলাটা। তার বউ আছে কি নাম? দামসাপুর। দানসা ফকির। সব ওদের মধ্যেই ঝামেলা। মিনিমাম 6 ফুট করে আছে। ওই সিরাজের বডিগার্ডের কবর এখানে দেওয়া আছে। এগুলো সব বডিগার্ডদের কবর। মধ্যে যে কবরটি দেখছেন, ইনি নবাব সিরাজদৌল্লার বডিগার্ড। ইনার নাম হচ্ছে গোলাম হোসেন, সিরাজের বডিগার্ড গোলাম হোসেন। আব্দুল হোসেন, শাব্দুল হোসেন 2 ভাই, এরা হাফসিয়ান খোঁজা। তখনকার দিনে এরা বেগম হলে থাকতেন মহিলাদের দেহরক্ষী হিসাবে। খুবই ভালো লোক এবং খুব বিশ্বস্ত, 3 বিশ্বস্ত বডিগার্ডের সমান। আচ্ছা, ও খোঁজা না। এটা সিস্টেম ছিল তো, যে মহিলাদের যে পাহারা দিত, প্রত্যেকটা খোঁজা করে রাখা হতো। স্যার দেখবেন, এটি হচ্ছে নবাব সিরাজদৌল্লার সমাধি, বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, যাকে এই সিরাজদৌল্লাকে মেরেছিল ওনার প্রিয় বন্ধু মোহাম্মদ ইবেদ। লাস্টে মিরন তার বডিকে কেটে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। লাস্টে হাতির পিঠে ঘোরানোর পর এখানে সমাধিত করেছেন। 1 বছর নবাবি করেছিলেন, 23 বছর বয়সে মারা যান। উচ্চতা হাইট 6.5 ফুট লম্বা ছিল। পাশে তার ভাই মির্জা মেহেদি, ওনার ওয়াইফ লুৎফা বেগম, যে লুৎফা পাগল হয়ে গেলেন লাস্টে। আলেয়া, মানে উনি একজন নর্তকী ছিলেন, মানে নাচ গান করে সিরাজের জন্য বাইরে থেকে কিছু পার্সোনাল খবর সংগ্রহ করতেন। মানে এক কথায় বলা যেতে পারে একে স্পাই, রাইট, এবং গুপ্তচর বলা যেতে পারে। এগুলো সব মার্ডার। মেয়ে উম্মেদি জোহরার কবর, 5 বছর এই বাচ্চাটিকে জলে ডুবিয়ে মেরে দিয়েছিল মিরন। হ্যাঁ, সিরাজের মেয়েকে। আলিবর্দী স্যার, সিরাজের দাদু, যিনি এই জায়গাটাকে তৈরি করেছিলেন, খোশবাগ, প্রথম কবর হচ্ছে এটাই। এটাই প্রথম আলিবর্দী খাঁ।
এটা আলিবর্দি ঘাট। এখন আর আগে বংশের কেউ নেই না। না, নবাব সিরাজের মাসি ছিল, ইনি বিহারের নবাব ছিলেন কন্যা, এবং ওনার স্ত্রী মতি বেগম। তৈরি করেছিলেন আলিবর্দি সিরাজের দাদু। এটা দিল্লির যে জামা মসজিদ স্যার, ওই জামা মসজিদের আদলে বানিয়েছিলেন উনি। মানে আর্কিটেকচারটা মোগল পিরিয়ডের দিকে চলে যাচ্ছে, তাই না? মিডিল পয়েন্টে গর্তটিতে ওরা জল রাখতেন হাত পা ধোয়ার জন্য, নামাজ পড়তে গেলে অজু করে নামাজ পড়তে যেতেন, এবং ওখানে যখন নামাজ পড়তেন ওদের লোকজন সব এইদিকে ফলো রাখতেন, এই রাস্তার দিকে, মানে কে আসছে কি বেরোচ্ছে ওরা সব দেখতে পারতো। দেখেছেন এগুলো সব মোগল স্থাপত্য আর্কিটেকচার, দেখা যায় পুরো, হ্যাঁ। অ্যাঙ্গেলে তৈরি করা। দেখেছেন কি অজু মানে কি? অজু মানে স্যার হাত পা ধুয়ে না, ওই সময় জানিস না হাত পা ধুয়ে না। আয়ুষ্মান করা। খোশবাগে এসে কেমন লাগছে গৌতম দা? ইতিহাস অত পড়িনি, যা এখানে গাইডরা শোনাচ্ছে অনেক কিছু ভুলও আছে। এক এক জায়গার গাইড এক এক রকমভাবে তাদের শেখানো হয়েছে, মানে এদের ট্রেনিং আছে। ট্রেনিং থেকে যা দেখছি এক একটা জায়গাকার গাইড এক এক রকমভাবে বলছে। যদি ধরা যায় তাহলে দেখা যাবে যে ইতিহাস বিকৃত করা হয়েছে। তবে আমরা যতটুকুনি এই প্রজন্মে জানছি, এর পরের প্রজন্ম এগুলো নিয়ে মাথা ব্যথা থাকবে না। এই খোশবাগে এসছেন প্রণব দা, খোশবাগে এসে কেমন লাগছে? শুধু খোঁজবাগ না, আমি এই মুর্শিদাবাদ এসে ঘুরে ঘুরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা একটা জন্মেছে, কিছুটা পড়ে কিছুটা শুনে। যেই অভিজ্ঞতাগুলো জন্মালো যে এরা মৃত্যু ভয় জীবিত অবস্থা থেকেই পেয়েছে, তাই তারা তাদের প্রোটেকশনটা আগে বেঁচেছে। কিন্তু দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, তারা একের পর এক মারা গেছে, ওর হাতে, তার হাতে, বংশানুক্রমিক। হ্যাঁ, সে অপমৃত্যু হোক, 5 বছরের ডুবিয়ে মারা হোক, কাউকে 17 টুকরো করা হোক, আবার কবর সব এক জায়গায় দিয়েছে। এটা পিকুলিয়ার জিনিস। তো যারা চলে গেছে তারা নবাবই করে চলে গেছে, আর যারা রয়ে গেছে গুপ্তচর ভাবে, তাদের কি হবে সেটা আমি বুঝতে পারছি না। সেই সমাধিটা কি এখানেই হবে, ভারতবর্ষে হবে, না ভারতবর্ষের বাইরে চলে যাবে? ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক কথা বলেছেন প্রণবদা। 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের নেপথ্যের বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করেনি। তাদের কারোরই শেষ পরিণতি স্বাভাবিক ছিল না। যেমন ঘসেটি বেগম। ঘসেটি বেগম ছিলেন সিরাজের আপন মাসি, ষড়যন্ত্রকারীদের প্রধান। যুদ্ধের পর মিরন তাকে ঢাকার বুড়িগঙ্গা নদীতে ভোর রাত্রে নৌকা ডুবিয়ে হত্যা করেন। মোহাম্মদ আলী বেগ, ইনি ছিলেন সিরাজের বন্ধুস্থানীয়। নবাব আলীবর্দী খাঁ তাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেন। সিরাজের সাথে একসাথেই বড় হন। বন্দি অবস্থায় তিনি প্রথম সিরাজকে আঘাত করেন এবং মিরনের নির্দেশে সিরাজকে নৃশংসভাবে হত্যা করে টুকরো টুকরো করে ফেলেন। পরবর্তীকালে মানসিক ভারসাম্য হারিয়ে একদিন কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ইয়ার লতুফ, সিরাজের সেনাপতি, মির্জাফরের নির্দেশে পলাশী যুদ্ধে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর ইংরেজরা তাকে গোপনে হত্যা করেন। রায়দুর্লভ, সিরাজের আরেক সেনাপতি। মীরমদন যখন প্রাণপণে যুদ্ধ করছিলেন তখন তিনি তার সৈন্য নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর মীর কাসেম তাকে গলায় বালির বস্তা বেঁধে গঙ্গায় ফেলে হত্যা করেন। উমিচাঁদ, ধনী ব্যবসায়ী, অসাধারণ বুদ্ধিমান কিন্তু বিশ্বাসঘাতক, ইংরেজদের প্রিয়পাত্র। পরবর্তীকালে পাগল হয়ে যান। রাস্তায় ঘুরে ঘুরে রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজা রাজবল্লভ ঢাকার নবাব ছিলেন, পলাশী যুদ্ধের আরেক চক্রান্তকারী। পরবর্তীকালে মীর কাসেম তাকে নদীর জলে ডুবিয়ে হত্যা করেন। মীর মিরন, মির্জাফরের ছেলে, সিরাজ হত্যার মূল চক্রী। বজ্রাঘাতে তার মৃত্যু হয়। অনেকের ধারণা ইংরেজরা তাকে পুড়িয়ে হত্যা করেন। মির্জাফর পলাশী যুদ্ধে সিরাজের পরাজয়ের জন্য প্রধান দায়ী। শেষ জীবনে উচ্চ রোগে আক্রান্ত হয়ে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং ধুকে ধুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জগৎ শেঠ, সেকালের সবচেয়ে ধনী ব্যক্তি,
মীর কাসেমের নির্দেশে মুঙ্গের দুর্গের চূড়া থেকে বালির বস্তা বেঁধে গঙ্গায় জীবন্ত নিক্ষেপ করে হত্যা করা হয়। মীর কাসেম মীর জাফরের জামাতা, পরবর্তীকালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ইংরেজদের ভয়ে দিল্লিতে পালিয়ে গিয়েছিলেন। ভিখিরির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। রাস্তাতেই তার মৃত্যু হয়। বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন। নবাবের কি করুণ পরিণতি! রবার্ট ক্লাইভ পরবর্তীকালে ইংল্যান্ডে ফিরে গিয়ে শেষ জীবনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং একদিন নিজের গলায় নিজেই খুঁট চালিয়ে আত্মহত্যা করেন। বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি বলে দিচ্ছে যে ইতিহাস এদের কাউকে ক্ষমা করে যায়নি, কোনোদিনও ক্ষমা করেও না। তাই শেষের সেদিন ভয়ঙ্কর হয়ে উঠেছিল এদের কাছে। মুর্শিদাবাদের নবাবী আমলের ইতিহাস খুবই করুণ ও বেদনাদায়ক। মন ভারাক্রান্ত হয়ে যায়। সত্যি ইতিহাস বড়ই নির্মম, কিন্তু এটাই বাস্তব। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ।